আসসালামু আলাইকুম। আমি মাসুম আহমেদ কাউসার, পলিটেকনিক এডুকেশন কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো, বেসিক ইলেকট্রিসিটির অধ্যায় 1। আমরা প্রথমেই কথা বলবো অ্যাটম বা পরমাণু নিয়ে। পরমাণু, তোমরা পরমাণুর সাথে এই শব্দের সাথে সবাই পরিচিত আছে টুকটাক। আমরা প্রথমেই এই পরমাণুর সংজ্ঞা দিব। পরমাণু কাকে বলে? আমরা যদি বলি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি থাকবে? পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। এখন আমরা পরমাণুরে বিভক্ত করার চেষ্টা করব। পরমাণুর মধ্যে কি কি থাকে? পরমাণুর মধ্যে দুইটা অংশ থাকে। এক অংশ পরমাণুতে দুটি অংশ থাকে। দুটি অংশ থাকে। এক নাম্বার অংশ যেটাকে বলি আমরা নিউক্লিয়াস। দুই নম্বরে আমরা যেটা বলি নিউক্লিয়াসের বাহিরের অংশ। তাহলে আমরা পরমাণুরে কয়টা ভাগে ভাগ করলাম? আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের বাহিরের অংশ। আমরা যদি এই পরমাণুটা আঁকার চেষ্টা করি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। আমরা এই একটা পরমাণুর চিত্র আঁকার চেষ্টা করতেছি। এই যে আমরা একটা বৃত্তাকার দিলাম, এটার ভিতরে কিন্তু আর একটা বৃত্তাকার দিলাম আমরা। এই যে দ্বিতীয় যে বৃত্তাকার, অর্থাৎ ভিতরের যে অংশটা, এটাকে আমরা বলি নিউক্লিয়াস। এটাকে আমরা বলি নিউক্লিয়াস। আর এই বাহিরের অংশটাকে বলি আমরা, এই বাহিরের অংশটা বলি নিউক্লিয়াসের বাহিরের অংশ। তাহলে আমরা এই নিউক্লিয়াসকে কয় ভাগে ভাগ করলাম? আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের বাহিরের অংশ। এখন আমরা নিউক্লিয়ারে কি কি পাই? নিউক্লিয়ারে পাই প্লুটন এবং নিউট্রন। এই যে নিউক্লিয়াসকে কিন্তু আমরা ভর সংখ্যাও বলতে পারি। এই নিউক্লিয়াসকে আমরা কি বলতে পারি? ভর সংখ্যা বলতে পারি। এই নিউক্লিয়াসে থাকে প্লুটন প্লাস নিউট্রন। এই নিউক্লিয়াসে কি থাকে? প্লুটন প্লাস নিউট্রন। পিতে প্লুটন আর এনতে আমরা বলবো কি? নিউট্রন বলবো আমরা। আর এই যে এইখানে থাকে ইলেকট্রন, এখানে কি থাকবে? ইলেকট্রন। এই অংশটার নাম কি? এই অংশটার নাম আমাদের বলতেছি কক্ষপথ। আমরা এই যে এটারে বলতেছি আমরা কি? কক্ষপথ বলতেছি আমরা। এই অংশটারে আমরা বলতেছি কক্ষপথ। আমরা এই অংশটারে বলতেছি, এই যে এই অংশটারে আমরা বলতেছি কি? কক্ষপথ। এই অংশটারে আমরা বলতেছি কক্ষপথ। এই ভিতরের অংশটাকে বলতেছি আমরা কি? ভর সংখ্যা অথবা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি কি থাকে? প্লুটন এবং নিউট্রন। এবং এগুলোর আমরা একটু ডেফিনেশন শিখবো একটু। আমরা প্লুটন, এই প্লুটনরে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন দ্বারা। এর চার্জ প্লুটনটা আমরা প্রকাশ করি, প্লুটনটা পি দ্বারা প্রকাশ করি। এর চার্জ পজিটিভ। এরপরে আমরা নিউট্রন, এই নিউট্রনটা আমরা নিউট্রনটা কি দ্বারা প্রকাশ করি? নিউট্রনটা আমরা এন দ্বারা প্রকাশ করি। এর চার্জ নিরপেক্ষ, অর্থাৎ শূন্য। আমরা নিউট্রন গেল। এরপরে আমাদের ইলেকট্রনটা আমরা ই দ্বারা প্রকাশ করি। এর চার্জ নেগেটিভ, এর চার্জ ঋণাত্মক, এটা পজিটিভ, এটা নিরপেক্ষ। আমরা আবার বলতেছি, আমরা একটা পরমাণুর মধ্যে কি কি থাকে? প্লুটন, নিউট্রন, ইলেকট্রন। এগুলা কিন্তু স্থায়ী কণিকা। এগুলা কি? স্থায়ী কণিকা। পরমাণুর মধ্যে তিন ধরনের কণিকা থাকে, একটা স্থায়ী কণিকা, একটা অস্থায়ী কণিকা, একটা কম্পোজিট কণিকা। এখন আমরা প্রথমে স্থায়ী কণিকাগুলা নিয়ে আমরা কি বলতেছি? কথা বলতেছি। স্থায়ী কণিকা থাকে তিনটি। পরমাণুতে স্থায়ী কণিকা থাকে কয়টি? তিনটি। কি কি? ইলেকট্রন, প্লুটন, নিউট্রন। ইলেকট্রনের কাজ ঘোরা। কোথায় ঘুরবে সে? কক্ষপথে ঘুরবে সে। এই প্লুটন এবং নিউট্রন সে কোথায় থাকবে? সে নিউক্লিয়াসে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এটি ডেফিনেশন যদি বলি, প্লুটন রে পি দ্বারা প্রকাশ করা হয়, এর চার্জ পজিটিভ। নিউট্রন রে এন দ্বারা প্রকাশ করা হয়, এর চার্জ নিরপেক্ষ। ইলেকট্রন রে ই দ্বারা প্রকাশ করা হয়, এর চার্জ নেগেটিভ। একটু কাইন্ডলি এই তথ্যগুলো তোমরা একটু তুলে রাখো।
এগুলো তোমাদের কাজে আসবে, এগুলো একটু তুলে রাখো। এইগুলা তোমাদের সর্বোচ্চ কাজে আসতে পারে। কি কাজে আসবে? যখন তোমরা কেমিস্ট্রি পড়বা, কেমিস্ট্রিতে এগুলো কাজে আসবে। আমরা এরপরে চলে যাব আমরা এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা, এই বিষয়গুলোতে চলে যাব আমরা। এইখান থেকে তোমাদের যেটা আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, আশাবাদী তোলা হয়েছে, এগুলো মুছে দিলাম। এইগুলা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তোমাদের, যে বিভিন্ন ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলার আগে কিছু বেসিক নিয়ে কথা বলবো। কি বেসিক? ইলেকট্রন বিন্যাস কোন কক্ষপথে কয়টা থাকবে, ইলেকট্রন বিন্যাস। আগে ইলেকট্রন বিন্যাস তোমার করতে গেলে প্রথমে তোমার পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে হবে। একটা মৌলের পারমাণবিক সংখ্যা না জানলে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা না। আচ্ছা, আমরা কোন, এটা নোট লিখে রাখো তোমরা, কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে তা নির্ণয় করা হয় 2n স্কয়ার সূত্র দ্বারা। অর্থাৎ কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তা নির্ণয় করবো আমরা 2n স্কয়ার সূত্র দ্বারা। যেমন আমরা উদাহরণ দেই, আমরা যদি বলি যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, যদি প্রথম কক্ষপথ হয়, প্রথম কক্ষপথ হইলে n এর মান 1, তখন ইলেকট্রন থাকবে 2 ইন্টু 1 স্কয়ার, অর্থাৎ 2 এর মতো 2 থাকলো, n এর মান কত 1 এর উপরে স্কয়ার, তখন কি 2 ইন্টু 1 সমান 2 একে 2, অর্থাৎ প্রথম কক্ষপথ ইলেকট্রন থাকবে 2টি। আমি যদি দ্বিতীয় কক্ষপথ বলি, দ্বিতীয় কক্ষপথ, তখন n এর মান থাকবে 2, তখন 2 ইন্টু n এর মান তখন 2, তখন 2 স্কয়ার, তখন 2 ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে তখন 8, অর্থাৎ 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি। একটা কথা আছে কিন্তু এখানে, 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ 8টি থাকতে পারবে, কিন্তু সর্বনিম্ন থাকতে পারবে 1 থেকে 8 পর্যন্ত, যে কোনো সংখ্যা। আমরা আবার ক্লিয়ার করি বিষয়টা। আমরা 2 নাম্বার কক্ষপথে বের করলাম কি ইলেকট্রন আপার লিমিট, সর্বোচ্চ থাকতে পারবে 8টা, এর নিচেও কিন্তু থাকতে পারবে। এরপর আমরা যদি 3 নাম্বার কক্ষপথ দেখি, যদি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে n = তখন 3, যখন 3 নাম্বার কক্ষপথ n = 3, তখন 2 ইন্টু n এর মান 3 স্কয়ার, 2 ইন্টু 3 3 9, অর্থাৎ 9 দুগুণে কত 18, অর্থাৎ 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি 18টি। আপার লিমিট কিন্তু এটা, সর্বনিম্নও থাকতে, এর নিচে থাকতে পারবে। এখন এই কাইন্ডলি একটু এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। কোন সূত্রটা মনে রাখতে হবে? এই যে 2n স্কয়ার সূত্রটা, যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তা নির্ণয় করা হয় কোন সূত্র দ্বারা। ইলেকট্রন বিন্যাস একদম ইজি, একটু কাইন্ডলি তুলে নাও তোমরা এটা। এরপর আমরা তোমাদের আসার মতো দুইটা ইলেকট্রন বিন্যাস করব আমরা, কপার এবং অ্যালুমিনিয়াম। এই অধ্যায়টাকে যদি তোমার ইলেকট্রন বিন্যাস আসে, দুইটা বলবো, দুইটা দেখে একটা আসবে নয়তো বা আসবে না, সুতরাং এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই। আশাবাদী তোলা হয়েছে এটা, আমরা এটা মুছে দিলাম। এখন আমরা যাব অ্যালুমিনিয়াম এবং কপারের, তোমার কাছে বলবে কি অ্যালুমিনিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস চিত্র সহ বর্ণনা করো। তুমি কি করবা, আগে পারমাণবিক সংখ্যা শিখবা। অ্যালুমিনিয়াম রে L দ্বারা প্রকাশ করা হয়, এর পারমাণবিক সংখ্যা 13। আচ্ছা ঠিক আছে, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি চিত্রের সাহায্যে, আগে আমরা আনুমানিকভাবে করি। যেহেতু 13, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে আমরা জানি 2টা, এরপরের কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা, অলরেডি 10টা চলে গেছে আমার কাছে, থাকলো কয়টা আমার কাছে 3টা, তার মানে 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকবে 3টা। তুমি আগে তোমার কি করতে হবে, পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করতে হবে। তোমার কার ইলেকট্রন বিন্যাস করার জন্য বলছে, অ্যালুমিনিয়ামের আগে কি করতে হবে, পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে হবে। আমি মুখস্থ করলাম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাইলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি, 2টি, এর পরবর্তী কক্ষপথে থাকবে আমরা জানি 8টি, তাহলে 8 আর 2 যোগ করলে 10 অলরেডি হয়ে গেছে, আমার কাছে ইলেকট্রন থাকে আর 3টি
তা 3 নাম্বার কক্ষপথে আমি দিয়ে দিলাম। আমার যদি বলছে চিত্র সহ অঙ্কন করার জন্য, তাহলে আমরা বুঝতেছি এক নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ। কক্ষপথ হবে কয়টা? 3টা। এই যে নিউক্লিয়াস, 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি, এই যে একটা, 2টা। পরেরটা 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপরে 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি? 3টি, 1, 2, 3। চিত্র অ্যালুমিনিয়াম, চিত্র অ্যালুমিনিয়াম। তোমরা ইজিভাবে বিষয়টা নিবা, ইজি লাগবে। আর যদি আগেই মনে করো বিষয়টা কঠিন, তাহলে তুমি আর পারবা না। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য বললে কি করতে হবে? পারমাণবিক সংখ্যা আগে মুখস্থ থাকতে হবে। আমরা এটা আবার বলতেছি, আমারে বলছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করার জন্য আগে আমার কি করতে হবে? পারমাণবিক সংখ্যা মুখস্থ থাকতে হবে। আমরা মুখস্থ করলাম অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। তখন আমরা ইলেকট্রন বিন্যাস করলাম 2, 8, 3। কারণ প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা, পরের কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা, 10টা অলরেডি হয়ে গেছে, আর বাকি থাকে 3টা। সো এটা 3 নাম্বার কক্ষপথে আমরা চিত্র আকারে দেখাই দিলাম। এরপরে তোমার এই অধ্যায়ে চাইতে পারে কপারের ইলেকট্রন বিন্যাস। আশা করি এটা বুঝতে পারছো। আমরা এটা মুছলাম। এরপরে আমাদের যেটা আসবে কপারের ইলেকট্রন বিন্যাস করার জন্য বলতেছে আমাদের কার ইলেকট্রন বিন্যাস? কপার, কপার Cu, এর পারমাণবিক সংখ্যা 29। আগে তোমার কি জানতে হবে? পারমাণবিক সংখ্যা। তো কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম কক্ষপথে 2টা, এরপরের কক্ষপথে 8টা, এরপরের কক্ষপথে 18টা, তাহলে মোট কয়টা হলো? এখানে 28টা হয়ে গেছে অলরেডি এখানে। তাহলে এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা। এই মোট কপারের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাদের। আবার বলি, আমরা বলছিলাম প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 18টি। তাহলে মোট এইখানে হয়েছে কয়টা? 28 হয়ে গেছে। আমার কাছে ইলেকট্রন আছে 29, তার একটা বাকি থাকে, একটা আমি চতুর্থ কক্ষপথে দিলাম। আমি যদি এটা কি চিত্র অঙ্কন করার চেষ্টা করি, কক্ষপথ হবে 1, 2, 3, 4। নিউক্লিয়াস 1, 2, 3, এই যে 4 নাম্বার কক্ষপথ। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি, এরপরটা কয়টা? 8, 4, 5, 6, 7, 8, এরপর 18, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই যে 18। এরপরে কক্ষপথে ইলেকট্রন থাকবে একটি। চিত্র অ্যালুমিনিয়াম, সরি কপার। এখন তুমি যদি পারমাণবিক সংখ্যায় মুখস্থ না জানো, তুমি কি ইলেকট্রন বিন্যাস করতে কিন্তু পারবা না। এই প্রথম অধ্যায়ে এই ছিল আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।